আচ্ছা, কোশ্চেন ব্যাংক আমরা মোটামুটি সবাই পড়ি, কিন্তু এরপরে সবার প্রিপারেশন সেম হয় না কেন? কারণ হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়ার যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা প্রপারলি আমরা মেনটেন করতে পারি না। যেমন ধরো এই যে এগ্রি এক্সাম সামনে, তুমি ধরো এগ্রি স্পেশাল পড়াশোনা করবা, করতে গেলে তুমি এগ্রি কোশ্চেন সলভ করবা, কিন্তু স্টিল তুমি দেখবা যে তোমার সাথে আরেকজনের একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। এটা কেন? এখন ধরো তুমি যদি আবার নতুন করে পড়াশোনা করো, দেখো ভাই নতুন পড়াশোনা বলতে আর কিছু নাই। তুমি ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো, তুমি যা পড়তে হয়ে গেছে, কিন্তু তুমি মেডিকেলের প্রিপারেশন নিতেছো বা ভার্সিটি প্রিপারেশন নিতেছো, তোমাকে যা পড়ানো পড়াই ফেলছে, এতদিন এতদিন পড়াই ফেলছে, তো তুমি আর নতুন কোনো পড়াশোনা তোমার কাছে নাই। এখনকার স্ট্র্যাটেজিটা কি তাহলে? পার্টিকুলার কোনো একটা এক্সামের জন্য যখন তুমি পড়াশোনা করবা বা নতুন কোনো কোর্স করবা, সেখানে স্ট্র্যাটেজিটা কি থাকে? সেখানে স্ট্র্যাটেজিটা হচ্ছে ওদের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ানো, কোন কোন টপিক থেকে ওদের প্রশ্ন হয়, সেই টপিকের আনুষঙ্গিক পার্শ্ববর্তী টপিকগুলো ইম্পর্টেন্ট কোনগুলো, এগুলো অ্যানালাইসিস করা। সিম্পল, ধরো এই কোশ্চেনটা সলভ করে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, ধরো এই কোশ্চেনটা, এটা গত বছরের কোশ্চেন। হ্যাঁ, গত বছরের কোশ্চেন। এখানে কি আসছে, কি বলছে? বলছে একটি লোহার কাপে 2.16 গ্রাম সিলভার, 2.16 গ্রাম সিলভার, এইটার প্রলেপ দিতে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন? কি পরিমাণ? তড়িতের কি জানতে চাইছে? পরিমাণ জানতে চাইছে। তড়িতের পরিমাণ জিনিসটা কি ভাইয়া? তড়িতের পরিমাণ জিনিসটা হচ্ছে কিউ। তাহলে ছোটবেলায় দেখো, তুমি কিন্তু এটা পড়ে ফেলছো যে কিউ ইকুয়াল টু এন ই এফ, এটা পড়ে ফেলছো তুমি, এগুলো তুমি জানো, এগুলো তুমি জানো, ঠিক আছে। এখন আসো, এখানে কি দেওয়া আছে? গ্রাম দেওয়া আছে, গ্রাম। তো তোমার হাতে যখনই গ্রাম থাকবে, গ্রাম মানে কি? গ্রাম মানে হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ, এই ডাব্লিউ দেয়া থাকলেই এই এন এর জন্য তোমার সম্পূর্ণ হালাল সূত্রটা কি? হালাল সূত্র হচ্ছে ডাব্লিউ বাই এম, সাথে কি আছে? সাথে আছে ই ইন্টু এফ। এবার তুমি মানগুলা বসায় দাও ভাইয়া। মানগুলা কত? ডাব্লিউ কত? 2.16, 2.16। এম কত? ভর কার? সিলভারের। এই সিলভারের ভর কত? সিলভারের ভর হচ্ছে পারমাণবিক ভর 108 ইন্টু সিলভারের তুল্য সংখ্যা। সিলভার কি? সিলভার প্লাস না? এই যে সিলভারকে আমরা কিভাবে লিখি? সিলভার প্লাস, একটা প্লাস, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্যাথোডে জমা হবে, তাই না? বা সে ওই যে লোহার উপর তুমি প্রলেপ দিবা, হতে পারে। তো তাহলে এইখানে তার তার তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হচ্ছে 1 ইন্টু ফ্যারাডের কনস্ট্যান্ট কত? 96,500। এইটা যারা মেডিকেলের প্রিপারেশন নিতেছো তারা মনে হয় যে 96,473 পড়তেছো, কারণ আমি ছোটবেলায় যখন মেডিকেলের জন্য পড়ছিলাম তখন আমাকে এভাবে পড়াইছিল, ভাইয়েরা গাইডলাইন দিছিল যে 96,473 অ্যাকচুয়াল যেটা, সেটা মুখস্থ করতে হবে। তুমি কিন্তু ম্যাথ করার সময় আবার এটা অ্যাপ্লাই করতে পারবে না যে ভাই আমি তো অ্যাকচুয়ালটা জানি, ওটা 96,473 না, ওই অ্যাকচুয়ালটা দেখা লাভ নাই, তোমাকে ম্যাথ করার সময় এটা বসাইতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা করি। দেখো উপরে হচ্ছে 2.16, নিচে হচ্ছে 108, 108। তো তুমি যদি এটা কাটো, দেখো 2, 50 দুগুণে কত? 100, 50 দুগুণে 100, তাহলে 50 দিয়ে 2 এর গুণ করলে কত? 100। আর 50 দিয়ে 0.16 এর গুণ করলে দেখো 5 16 কত? 5 16 80, 5 16 80, সাথে আরেকটা শূন্য, তাহলে কত হবে? 800 হবে, 800। কারণ 0.16, পয়েন্টের পরে 2 ঘর, তাই না? পয়েন্টের পরে 2 ঘর, তার মানে 1 ঘর 2 ঘর, এই 2 ঘর বাদ দিলে কত থাকে? 8.00। কত থাকে? 8.00। তার মানে 2 দিয়ে গুণ করলে 100, 0.16 দিয়ে 50 গুণ করলে 8, তাহলে টোটাল কত হয়ে গেল? 108, ঠিক আছে? এবার এইদিকে কাটো, এইদিকে কাটো। এইদিকে কাটার জন্য কি করবা? এই যে একটা শূন্য, একটা শূন্য কাটা। এবার 5 দিয়ে যখন এই পুরোটাকে কাটবা, কত হয় দেখো তো ভাইয়া? 5 দিয়ে কাটলে কত হয়? 5 দিয়ে প্রথম 9 রে কাটলে 5 একে 5, থাকে কত? 4, 4 এর সাথে 6 মিলে কত? 46, তাহলে 5 9 45, থাকে কত? 1, তাই না? কত 46, তাই কত? 1, আর এদিকে কত? 5 15, তাহলে 3 5 15 আর একটা শূন্য, এই যে 1930। কত হইলো তোমার আলটিমেটলি রেজাল্ট? কত আসলো তোমার? রেজাল্ট আসছে হচ্ছে 1930 কুলম, 1930 কুলম, 1930 কুলম। তাহলে তোমার অ্যান্সার কোনটা? এই যে বি নাম্বারটা, 1930 কুলম। এখন এইখানেই কি তোমার প্রিপারেশন হয়ে গেছে? আমার প্রশ্নটা এইটাই যে এইখানেই তোমার প্রিপারেশন হয়ে গেছে কিনা? না, এইখানে তোমার প্রিপারেশন হয় নাই, এইখানে তোমার প্রিপারেশন হয় নাই, তোমার প্রিপারেশন বাকি আছে, তোমার কোশ্চেন ব্যাংক পড়া হয় নাই, বাকি আছে। কি বাকি আছে ভাইয়া? বাকি আছে হচ্ছে তুমি যখন এই প্রশ্নটা দেখলা, এই যে এটা কোথা থেকে আসছে? ফ্যারাডে থেকে আসছে, তাই না? তো এখানে তো আরো কিছু সূত্র আছে। তুমি তুমি দেখলা যে কিউ ইকুয়াল টু এন ই এফ, এটা তোমার মনে আছে, এটা তোমার মনে আছে। এখন পরের ম্যাথটাই কিন্তু আসতে পারে, পরের ম্যাথটাই কিন্তু আসতে পারে, ধরো এই হচ্ছে তোমার এইটা ডাব্লিউ ইকুয়াল টু এম আই টি বাই ই এফ, এটা থেকে। অথবা আসতে পারে এই যে ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ থেকে, অথবা আসতে পারে এই ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি থেকে। হ্যাঁ, অথবা এই যে জেড জিনিসটা কি, এই জেড জিনিসটা কি, এটা মানে যে এম বাই ই এফ। হ্যাঁ, এটা দিয়ে কি বুঝে আরো কি, এখান থেকেও আসতে পারে। তো তুমি যখন ফ্যারাডে জিনিসটা তোমার সামনে আসছে, তুমি একটাবার একটু চিন্তা করতে হবে যে এইখানে আশেপাশে আর কি আছে। এভাবে পড়লে তোমার লম্বা সময় লাগবে, মানে তুমি দেখবে যে 1 বছরের প্রশ্ন সলভ করতে তোমার অনেক সময় লাগতেছে।
কিন্তু এই সময়টাতে তুমি যে কি পরিমাণ কন্টেন্টফুল হইতেছো এটা তুমি বুঝতে পারো না। হ্যাঁ, তুমি র্যান্ডম কোশ্চেন সলভ করে চলে যেতে পারবা, সমস্যা নেই, চলে যেতে পারো, কিন্তু একটু সময় নিয়ে চিন্তা করে যদি সলভ করো সেক্ষেত্রে টাইম বেশি লাগবে, বাট তোমার এফিসিয়েন্সি আর অনেক বাড়বে। ঠিক আছে, সো আমরা যখন পড়াবো আমাদের এগ্রি ক্র্যাশ কোর্স, আমরা একটু অ্যানালাইটিক্যাল ওয়েতে পড়াবো, একটু অ্যানালাইসিস করব এবং কোন টপিক থেকে প্রশ্ন আসছে, কোনটা থেকে আসতে পারে, ওই গাইডলাইনটা দিয়ে পড়াবো। হোপফুলি আমাদের বাচ্চারা ডেফিনেটলি এখান থেকে ভালো রেজাল্ট করবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আমাদের দেখা হবে আমাদের এগ্রি ক্র্যাশ কোর্স এই যে 4.0 তে। আল্লাহ হাফেজ।